জারণ অবস্থা ও ইলেকট্রন বিন্যাস। এই ইভার নাকি সব থেকে ভালো পরীক্ষা হয়েছে কেমিস্ট্রি, তাহলে ব্যাপারটা বুঝো। হ্যাঁ, তাহলে আমি কেমিস্ট্রি পড়াইতে পারি হালকা পাতলা কি। এখন আসি জারণ অবস্থা ও ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তুমি কি জানো, জারণ অবস্থা সম্পর্কে কি জানো। এখন চলে আসি যে জারণ অবস্থা দেখা যায় যে এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। ভালো মতো বুঝবা, এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। একটু বুঝবা, খুব বেশিক্ষণ পড়াবো না ভাইয়া। পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে কিভাবে দেখেন, এরা দেখা যায় যে এদের যে জারণ অবস্থা বা কাঠামোটা সেটা হচ্ছে -3, একটা হচ্ছে +3, আর একটা হচ্ছে কি +5। দেখো -3 +3 আর একটা হচ্ছে +5। এইটা হচ্ছে তোমার পরিবর্তনশীল জারণ অবস্থা। আসলে পরিবর্তনশীল জারণ অবস্থা কিভাবে কি প্রদর্শন করে বা কোথায় কি প্রদর্শন করে এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝতে হবে যে কখন কোনটা প্রদর্শন করে। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করবা। এখন চলে আসি যে ভাই -3টা কি, -3 জারণ অবস্থা কখন হবে, +3 জারণ অবস্থা কখন হবে। ইট ইজ ডিপেন্ড অন দেয়ার ইলেকট্রোনেগেটিভিটি। এটা কখন করে, যখন দেখবা ইলেকট্রোনেগেটিভিটি, যখন এইটা মেজার করবা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে। দেখো এটা তুমি পরিমাপ করবা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে, পরিমাপ করবা ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা দিয়ে। ঠিক আছে, এখন প্রশ্ন আসে ভাই -3 কিভাবে কি করব, এটা একটু দেখবো আমরা এখন। দেখো -3 আসছে NH3, ভালো করে বুঝবা NH3। তাহলে একটু বোঝার চেষ্টা করো যে এইখানে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত 2.1, তাই কিনা বোঝার চেষ্টা করো। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত 2.1। এই কথা না বলে কিন্তু উষ্টা মারা দেবো একদম। ঠিক আছে, এখন নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত -3, সরি তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3। এখন বোঝার চেষ্টা করো যে ভাইয়া এইটা যখন মেজার করবো যে নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতা -3 বা কোন যৌগের ক্ষেত্রে, তাহলে এখন দেখো এর তড়িৎ ঋণাত্মকতা 2.1, তার মানে বন্ড পেয়ার ইলেকট্রনকে এটা আনবে, তার মানে এর ঋণাত্মক, তাহলে এটা হবে -3, এইটা হবে হচ্ছে এর +1 আছে কিন্তু +3 হয়ে যাবে। +1 আছে, তিনটার সাথে আছে 3 গুণ করবা তখন এ হয়ে যাবে +3। তার মানে যখন এই যে কখন -3 হবে, যদি বলি কখন -3 হবে, দেখো -3 তখনই হবে, দেখো -3 তখনই হবে যখন দেখবা যখন এরা এর থেকে কম তড়িৎ ঋণাত্মকতা, কম থেকে কম তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট মৌলের সাথে যুক্ত হবে, মৌলের সাথে যুক্ত হবে। কথা বুঝবো, এই কথা বোঝা গেছে, কথা বোঝা গেছে। 5 জন কে কে আসো একটু বলো। মাইশা আসছো, মাইশা আছো, মাইশা আছে, আর কে কে আছে, সবাই দেখো। তাহলে এটা দেখো এটা -3 হচ্ছে। এরপরে দেখো যদি আমি PH3 দেই, PH3 ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কত, ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কত, হ্যাঁ ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু 2.1, ভালো করে বুঝবা। ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কত 2.1। ঠান্ডা মাথায় বুঝো, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। হ্যাঁ দেখো এইটাও 2.1, এটাও 2.1।
এখন এই জায়গাটাকে আমি ফসফরাসটাকে কি ধরবো, মাইনাস ধরবো। কেন মাইনাস ধরবো? তড়িৎ বেশি, আকার আকার দিয়েও ব্যাখ্যা করা যায় এখানে, ঠিক আছে, আকারের কারণে ধরবো। তাহলে এই জায়গাটাতে দেখা যায় ফসফরাস মাইনাস আর হচ্ছে হাইড্রোজেন প্লাস, দ্যাটস ওয়াই এই পিএস3 তেও এর জারণ সংখ্যা হচ্ছে -3। আমার কথা বুঝতে পারছো? পিএস3 তেও এর জারণ সংখ্যা হচ্ছে -3। কথা বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? সবাই একটু বলো দেখি, কথা বোঝা যাচ্ছে? এখন মনে করো এগুলা তো গেল সমযোজী, যেমন দেখো এগুলা হচ্ছে সমযোজী যৌগের, যেমন তুমি আর্সেনিক হাইড্রাইড, এটা দেখবা আর্সেনিকের তড়িৎ-ঋণাত্মকতা, এর তড়িৎ-ঋণাত্মকতা দেখো, আর্সেনিকের তড়িৎ-ঋণাত্মকতা কত? দেখি আর্সেনিকের তড়িৎ-ঋণাত্মকতা কত, অত মনে নেই। আর্সেনিকের তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে 2। দেখো এই জায়গাটাতেও দেখবা হচ্ছে তোমার এর হচ্ছে -3। তবে এই জায়গাটাতে এটা ব্যতিক্রম দেখতে পাবা, কারণ এটা 2, এটা 2.1, তো হাইড্রোজেনটা 2.1 হওয়া সত্ত্বেও এটা প্লাস হয়েছে। কথা বুঝতে পারছো? কিরে প্রত্যেকে আলি তোরা, ইন্নে সানজিদা কি ক্লাস করছিস জীবনে? এই এর ফাঁকে হাদার দল কোথাকার। Ca3N2, এখানেও এর -3 হবে। Mg3P2, এখানেও -3 হবে। এগুলা হচ্ছে মনে রাখতে হবে, এগুলা মনে রাখতে হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে ভালো করে কিছু। এরপরে চলে আসবে +3 জারণ অবস্থা। ইন্নে সানজিদা এতদিন ক্লাস করস নাই কেন তুই? কায়রা ইসলামের বাবাকে অনেকবার ফোন দেওয়া হয়েছে, ফোনটা পিক করে নাই। কায়রা ইসলাম একটু ফোনটা পিক করতে পারো। MCl3, তোমার প্রবলেম থাকলে তুমি বলতে পারো যে ভাইয়া প্রবলেম আছে। PCl3, তারপরে দেখো ক্লোরিনের দেখা যায় যে নাইট্রোজেনের থেকে তোমার হচ্ছে ইয়েটা বেশি হয়। হ্যাঁ, ক্লোরিনের হচ্ছে দেখো, ক্লোরিনের কত আসে? ক্লোরিনেরও হচ্ছে 3, নাইট্রোজেনেরও হচ্ছে 3। তো দেখা যায় ক্লোরিনের 3, নাইট্রোজেনেরও 3। তো যখন দেখা যাচ্ছে আকারের কারণে এটা আমরা ইয়ে করে নিচ্ছি, ঠিক আছে, মাইনাস করে নিচ্ছি, আকারটা বড় এই জন্য মাইনাস করে নিচ্ছি। তাহলে PCl3 ASCl3, ঠিক আছে, এইটা গেল NO2 মাইনাস, ভালো করে বুঝো, আর এর দূর NO2 মাইনাস PO3 2 মাইনাস 3 মাইনাস, আর একটা হচ্ছে ASO3 3 মাইনাস। এগুলা হচ্ছে এর জারণ সংখ্যা +3। এরপরে চলে আসি +5 জারণ সংখ্যা, যেটা +5 জারণ সংখ্যা অবস্থা হচ্ছে PCl5, এইটা, তারপরে আর্সেনিক ASCl5, এটা, NO3 মাইনাস, এটা, PO4 3 মাইনাস, এটা, আর এটা হচ্ছে আর্সেনিক ASO4 3 মাইনাস। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বেন। এই জিনিসগুলো পড়লে আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনারা মোটামুটি কোপ আপ করে নিতে পারতেছেন। ভালো করে বুঝবেন, এখানে ধীরে ধীরে কোপ আপ করে নিতে পারতেছেন যে এই জিনিসগুলো কিভাবে কি করছে। দ্যাটস ইট, শেষ। এখন চলে আসি নাইট্রোজেনের অক্সাইড সম্পর্কে একটু পড়ালেখা করব। এইগুলা বুঝার কিছু নাই। এখন চলে আসি নাইট্রোজেনের অক্সাইড। নাইট্রোজেনের কয় ধরনের অক্সাইড থাকে একটু বুঝবেন। নাইট্রোজেনের অক্সাইড যেটা আছে, এই নাইট্রোজেনের অক্সাইড হচ্ছে 5 টাইপস। 5 টাইপসের অক্সাইড থাকে, ঠিক আছে। তার মধ্যে একটা দেখো নাইট্রাস অক্সাইড, যেটা জারণ অবস্থা হচ্ছে +1, তাহলে কি N2O, এটাকে বলা হয় নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস। এটাই হচ্ছে লাফিং গ্যাস, ভালো করে বুঝবা, ঠিক আছে, এটাই হচ্ছে লাফিং গ্যাস, ঠিক আছে। এখন চলে আসো, এটা নাইট্রাস অক্সাইড। এরপরে চলে আসো +2 জারণ অবস্থা, নাইট্রোজেন মনো অক্সাইড। এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন মনো অক্সাইড, নাইট্রিক অক্সাইড। কিরে চারজন হয়ে গেলি কেন? ইন্নে সানজিদা এতদিন ক্লাস করিস নাই কেন বলতো? বা এটা নাইট্রোজেন মনো অক্সাইড, এটা ডাইনাইট্রোজেন মনো অক্সাইড, এটা বলতে পারো। +3 যদি করো N2O3, এটা হচ্ছে নাইট্রোজেন ট্রাই অক্সাইড বা ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইডও বলতে পারো। নাইট্রোজেন ট্রাই অক্সাইড।
বা ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড। এই জায়গাটাতে এটা করতে পারো +4 যখন জারণ অবস্থা, তাহলে এটা হবে N2O4, এটা হচ্ছে নাইট্রোজেন টেট্রা অক্সাইড, নাইট্রোজেন টেট্রা অক্সাইড। তাহলে নাইট্রোজেন টেট্রা অক্সাইড এটাকে বলা যায় নাইট্রোজেন পার অক্সাইড। দেখো এটার নাম হচ্ছে নাইট্রোজেন পার অক্সাইড, পার অক্সাইড। আচ্ছা ভাইয়া, এটা পার অক্সাইড, এটার স্ট্রাকচারটা একটু দেখতে হবে। এখানে পার অক্সাইড বন্ড কয়টা থাকে? ইন্দেশানিদা ক্লাস করছ নাই কেন তুই? এখন চলে আয় যে নাইট্রোজেন টেট্রা পার অক্সাইড যেটা আছে, এখানে পার অক্সাইড বন্ড থাকবে একটা। পার অক্সাইড বন্ড যদি থাকে, পার অক্সাইডে কি থাকে নাইট্রোজেনের স্ট্রাকচারটা একটু দেখি এই জায়গাটাতে। তো দেখা যায় যে এটার স্ট্রাকচারটা এরকম দাঁড়ায়। এটা হচ্ছে নাইট্রোজেন, তুমি দিচ্ছ নাইট্রোজেন দিচ্ছ, এখানে হচ্ছে অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। এটা এরকম হতে পারে। আবার তুমি এটা এরকমও মানে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড যেটা, এটা হচ্ছে লুইস স্ট্রাকচার, এইভাবে তুমি লোন পেয়ার ইলেকট্রন দিতে পারো, আবার এইভাবেও করতে পারো। দেখো আমি তোমাকে দেখাই, এটা প্লাস দিয়ে এখানে ডাবল বন্ড দাও, এখানে অক্সিজেন দাও, মাইনাস দাও, কারণ একটা ইয়ে আছে। তারপরে এখানে আবার নাইট্রোজেন দাও, ডাবল বন্ড ও দাও, এখানে আবার অক্সিজেন দিয়ে মাইনাস দাও। এটা এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই। এটা এইভাবে করাটাও হচ্ছে কোনো মানে প্রবলেমের বিষয় না, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। ঠিক আছে, স্ট্রাকচার গুলো একটু ভালো দেখতে, স্ট্রাকচার গুলো ভালো মতো দেখবা। মার্জিয়া রহমান, কতদিন পর আসছে এগুলা। তোদের বাবা মার কাছে খুব তাড়াতাড়ি কল যাবে। আমি কায়রা ইসলামের বাবা মার সাথে যোগাযোগ করার খুবই ট্রাই করতেছি, কিন্তু পাচ্ছি না। পাইলে খবর আছে, খুবই ট্রাই করতেছি যেন যোগাযোগ করতে পারি অফিস থেকে। তারপরে কালকে আমার মার্জিয়া রহমান, ইন্নে, সানজিদা এগুলা কেউ ক্লাস করেনি, এতদিন পাস করছিস কিনা আমি নিজেও জানি না। এখন চলে আয় যে নাইট্রোজেন পেন্টা অক্সাইড, এখানে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড মেইনলি হয়। এটা হচ্ছে +5 জারণ অবস্থা, একটু বোঝার চেষ্টা করবি। +5 জারণ অবস্থা, এবং সেটা হবে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড N2O5। এটা হচ্ছে নাইট্রোজেন পেন্টা অক্সাইড, নাইট্রোজেন পেন্টা অক্সাইড। এটা হচ্ছে আমার কথা। এরপরে একটু বুঝবি, যেগুলো যেগুলো পড়াচ্ছি এগুলা না বুঝলে এগুলা খুবই ঝামেলা। আসলে যে এখানে নাইট্রোজেন পেন্টাঅক্সাইডের গঠনটা একটু দেখার চেষ্টা করি। N2O5 এর একটু আমরা গঠন দেখার চেষ্টা করব। এই গঠনটা একটু ইম্পর্টেন্স। দেখো নাইট্রোজেনের আমার কি দরকার, নাইট্রোজেন আমার আছে, নাইট্রোজেন আমার এখানে অক্সিজেনের সাথে নাইট্রোজেন এটা হইছে। এখানে কি, এটা কি বন্ড বলতো, এটাকে কি বলা হয়, এটা কোন বন্ড গঠন হয় বলতো? এটা কোন বন্ড? এরপরে দেখ, আমি আগে অক্সিজেনটাকে মিলাই দেই, আমার অক্সিজেন মিলাই দিলাম, তাহলে নাইট্রোজেন আমার কয়টা বন্ড পেলো? 3টা। নাইট্রোজেনের আরো কয়টা আছে? 2টা আছে লোন পেয়ার ইলেকট্রন। আর এই লোন পেয়ার ইলেকট্রন গুলা করবে কি, এ কি করবে অক্সিজেনের সাথে, এই লোন পেয়ার গুলা সে অক্সিজেনকে দিয়ে দিবে, এই লোন পেয়ার গুলা সে অক্সিজেনকে দিয়ে দিবে। তার মানে এ কি দাতা পরমাণু। তাহলে এই জায়গায় যে বন্ডটা গঠন হয়েছে, এই যে এই 2টা বন্ড, এগুলা বন্ড কি? সন্নিবেশ বন্ড। এই বন্ডটা কি? সন্নিবেশ বন্ধন। তাহলে এইটা ভালো মতো বুঝতে হবে যে এখানে সন্নিবেশ বন্ধন কয়টা আছে। এখানে সন্নিবেশ বন্ধন আছে 2টা। খুবই ভালো মতো বুঝবি, এখানে সন্নিবেশ বন্ধন আছে 2টা। আমার কথা বুঝতে পারছিস? কথা বুঝতে পারছিস? কিন্তু এই জায়গাটাতে তোকে যখন আমি পড়াবো যে NCl5 গঠন হয় না কেন,
NCl5 কিন্তু গঠন হয় না, একটু বোঝার চেষ্টা করবি। NCl5 গঠন হয় না। কেন NCl5 গঠন হয় না? কারণ নাইট্রোজেনের ডি অরবিটাল নাই, নাইট্রোজেনের ডি অরবিটাল নাই। বাট এই জায়গাটাতে ডি অরবিটাল নাই, বাট ঠিক আছে, বাট এইখানে এইটা গঠন হইছে, N2Cl5 গঠন হইছে, এখানে দেখা যায় যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার কারণে। এখানে বলবো যে এটি গঠন হয়েছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার কারণে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার কারণে। কথা বুঝতে পারিছো? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে? এই জিনিসটা একটু ভালো মতো পড়তে হবে যে N2O5 কিভাবে গঠন হয়, NCl5 গঠন হয়। চলে আসি আমরা, এখন চলে আসি যে কোশ্চিনটা এটাই আসবে যে PCl5 গঠন হবে না, গঠন হলেও NCl5 গঠন হয় না কেন? এটার একটাই কারণ যে এই জায়গাটাতে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে পি যেটা ফসফরাস, ফসফরাস হচ্ছে 15 থাকবে, ফসফরাস 15-এ দেখা যায় এখানে ডি এর অবস্থান মানে 100% নিশ্চিত করে, তার মানে এখানে ডি অরবিটালের অবস্থান করে। বাট এখানে নাইট্রোজেন আছে যেটার ডি ব্লক বা ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে না, বা 2D সম্ভব না। প্রথম কথা এখানে 2D সম্ভব না, 2D সম্ভব না হওয়ার কারণে এখানে অষ্টক সম্প্রসারণ হবে না, অষ্টক সম্প্রসারণ হবে না। যদি অষ্টক সম্প্রসারণ নাই হয় তাহলে সন্নিবেশ বন্ধনটা সে কার সাথে গঠন করবে? আর এখানে ডি অরবিটালে 3D সম্ভব, তাই ডি অরবিটালের প্রেজেন্স আছে, এখানে অষ্টক সম্প্রসারণ হবে। অষ্টক সম্প্রসারণ হবে। এই অষ্টক সম্প্রসারণ হওয়ার কারণেই PCl5 গঠন হয়, NCl5 গঠন হয় না। কিন্তু এখানে কিন্তু N2O5 গঠন হয়েছে, N2O5, এখানে নাইট্রোজেন দুইটা আছে, এখানে অক্সিজেন এ আছে। আবার এটা কেন গঠন হয়েছে? এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার কারণে। অক্সিজেনের যখন তড়িৎ ঋণাত্মকতা থাকে কি বন্ড প্যাডটাকে নিজের দিকে টানবে, অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা বন্ড প্যাডটাকে নিজের দিকে টানবে, দ্যাটস এই লোন পেয়ার ইলেকট্রনটার প্রতি, লোন পেয়ার ইলেকট্রন গুলোকে সে কি করে? সক্রিয় করে দেয়। এই যে অক্সিজেনটা লোন পেয়ার ইলেকট্রনকে সক্রিয় করার ফলেই বলবে চলে আসো আমার দিকে, তখনই সন্নিবেশ বন্ধন গঠন। আমি কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেলে চলে আসি। দেখা যায় যে নাইট্রোজেনের মধ্যে, নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে এই নাইট্রোজেনটা নিষ্ক্রিয় টাইপের, আবার দেখা যায় P4 আবার সক্রিয়। তাহলে নাইট্রোজেনটা নিষ্ক্রিয় কেন? প্রথম কথা, নাইট্রোজেনটা নিষ্ক্রিয় কেন? নিষ্ক্রিয় গ্যাস তখনই মনে করবা যখনই দেখবা যে ইলেকট্রন দ্বারা ফুলফিল থাকে, কোন অরবিটাল ইলেকট্রন দ্বারা, কোন অরবিটাল, এই তোকে যে জিজ্ঞাসা করতেছি এতদিন ক্লাস করিস নাই কেন, ইলেকট্রন দ্বারা ফুলফিল থাকবে আর হাফ ফিল থাকবে। আবারও বলি, ফুল ফিল থাকবে অথবা হাফ ফিল থাকবে, বোঝার চেষ্টা করো। এখন ফুল ফিল থাকবে বা হাফ ফিল থাকবে খুবই ভালো কথা। তার মানে P6 যদি থাকে বা P3 যদি থাকে, এগুলো অনেক স্টেবিলিটি থাকে, এগুলো ভাঙতে অনেক প্রকার শক্তি, অনেক বেশি শক্তি দেওয়া লাগে। D10 অথবা D5 যদি থাকে এটাও, তাহলে এই জিনিসটা আমার বুঝতে হবে। আচ্ছা, গেল গা। এইটা নিষ্ক্রিয় হওয়ার কারণ হচ্ছে, দুইটা কারণ আছে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি তুমি দেখো
তাহলে দেখবা 1s2 2s2 2p3, তাহলে এই জায়গাটাতে 2p3 আছে, বোঝার চেষ্টা করো 2p3 আছে, তার মানে এটা কি হাফ ফিল্ড অবস্থায় আছে। যদি হাফ ফিল্ড অবস্থায় থাকে তাহলে এটা কি স্টেবল, তাহলে এটা ভাঙতে অনেক শক্তি দেয়া লাগবে। কথা বুঝতে পারছো কিনা, কথা বোঝা গেছে কিনা বলো। এখন চলে আসি নাইট্রোজেনের যদি গঠন দেখো, নাইট্রোজেন আমার 3টা বন্ড দ্বারা গঠিত, সিঙ্গেল বন্ডেই আমার অনেক শক্তি লাগে, তারপরে আরো 2টা বন্ড। এই নাইট্রোজেনের দেখা যায় বিয়োজন শক্তি হচ্ছে 945 কিলোজুল পার মোল। আমার সিঙ্গেল বন্ড থাকলেই তো অনেক শক্তি লাগে, তাই না? সিঙ্গেল বন্ড থাকলে আরো 2টা বন্ড এক্সট্রা, 2টা পাই আছে, এই বন্ধনটা ভাঙতে অনেক শক্তি প্রয়োজন হবে, এই যে অনেক শক্তি, অনেক এনার্জি লাগে। এই এনার্জিটা গেইন করা অনেক টাফ, দ্যাটস ওয়াই এটা অনেক স্টেবল, ঠিক আছে, অনেক স্টেবল। এবং এটা শুধুমাত্র দেখবা যে দ্রুত বা অ্যাডিশন বিক্রিয়া দেবে, ভাঙবে না, দ্রুত বিক্রিয়া দেবে, অ্যাডিশন রিঅ্যাকশন দেবে। কথা বুঝতে পারছো? এটা কিন্তু দ্রুত বিক্রিয়াটা কখন দিবে? যখন অর্গানিক কম্পাউন্ডে থাকবে। অর্গানিক যদি কোনো কম্পাউন্ডে থাকে তখনই সেটা শুধুমাত্র দ্রুত বিক্রিয়া দিবে, ঠিক আছে? তো দেখা যায় এই 2টা কারণে নাইট্রোজেন মানে নিষ্ক্রিয় গ্যাসের পর, ভালো করে মনে রাখবা, নিষ্ক্রিয় গ্যাসের পর সব থেকে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন, সবচেয়ে বেশি নিষ্ক্রিয়। কথা বোঝা গেছে কিনা বলো। কথা শিওর? আচ্ছা, আপনাদের কমেন্টের রিপ্লে দেখেই আমি কিন্তু পরেরটা আগাইলাম, চলে আসেন। ভাইয়া তাহলে কি নাইট্রোজেন ভাঙবে না? N2 কি ভাঙে না? প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, N2 ভাঙে, N2 অবশ্যই ভাঙে। দেখো নাইট্রোজেন ফার্স্টে কি করে, ট্রিপল বন্ড গঠন করে, ট্রিপল বন্ডটা ভেঙে তারপরে হয় ডাবল বন্ড, তারপরে হবে সিঙ্গেল বন্ড, যেটাকে 2N বলা হয়। এটা মেইনলি হয় কি জানো, ধাপে ধাপে ভাঙে। এটা পারমাণবিক নাইট্রোজেনে, এই যে এটা পারমাণবিক নাইট্রোজেনে তৈরি হয়, নাইট্রোজেনের অণু থেকে, নাইট্রোজেন অণু থেকে পারমাণবিক নাইট্রোজেন, এটা হচ্ছে পারমাণবিক নাইট্রোজেন। এটা পারমাণবিক নাইট্রোজেন, কথা বুঝতে পারছো? দেখা যায় যে এটা তো ভাঙতে অনেক তাপমাত্রা লাগবে, বা যেটাই হোক তাপমাত্রা ভাঙতে, নাইট্রোজেন ত্রিবন্ধন গঠিত হলো তাও সেই তোমার হচ্ছে নিষ্ক্রিয় হয়। এটা উচ্চ তাপমাত্রায় ধাপে ধাপে, এটা মেইনলি অনেক হাই টেম্পারেচারে ভাঙে, হাই টেম্পারেচারে। এখন বুঝো এই হাই টেম্পারেচারে ভাঙতেছে খুবই ভালো কথা, সরি আমার কাজটার দিকে তাকায় না। দেখো হাই টেম্পারেচারে ভাঙতেছে খুবই ভালো কথা, এই জন্য দেখা যায় যে নাইট্রোজেনের যে গ্যাসগুলা, নাইট্রোজেনের যে রিয়াকশন গুলা, নাইট্রোজেনের দেখা যায় যে রিয়াকশন গুলা, এগুলা দেখবা অনেক উচ্চ তাপমাত্রায় হয়। নাইট্রোজেনের রিয়াকশন সবসময় উচ্চ তাপমাত্রায়। সাপোজ মনে করো যে অক্সিজেনের সাথে তোমার হচ্ছে
রিয়াকশন যদি করি, যেমন আমি যদি মনে করি নাইট্রোজেন প্লাস অক্সিজেন, তাহলে হচ্ছে 2NO নাইট্রোজেন মনোক্সাইড, টেম্পারেচারই লাগে 3000 ডিগ্রি সেলসিয়াস। কথা বুঝতে পারছো? এখানে টেম্পারেচারই লাগে 3000 হবে, সরি 3000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটা বুঝতে হবে যে নাইট্রোজেনের রিয়াকশন গুলো আমার উচ্চ তাপে কেন হচ্ছে, কারণ এইটা ভাঙতেই আমার অনেক তাপমাত্রা লাগে। যদি বলে নাইট্রোজেনের রিয়াকশন গুলো অনেক উচ্চ তাপমাত্রায় কেন হয়, ইভেন তুমি যদি দেখো যে বিভিন্ন নাইট্রাইট গঠন দেখবা যে লিথিয়াম, ম্যাগনেসিয়াম নাইট্রাইট, তারপরে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রাইট, অ্যালুমিনিয়াম নাইট্রাইট, এদের নাইট্রাইট যে গঠন হয় এগুলো উচ্চ তাপমাত্রায় হয়। নাইট্রাইট গঠনও হচ্ছে উচ্চ তাপমাত্রায়। কেন হয় বুঝতে পারতেছো? কেন হয় বুঝতে পারতেছো যে কেন নাইট্রাইটটা উচ্চ তাপমাত্রায় হয়? এই যে এদের নাইট্রাইট গুলো উচ্চ তাপমাত্রায় হয়টা কেন সেটাই দেখো। কথা কি ক্লিয়ার না ঝাপসা আছে? তাহলে নাইট্রোজেন কি ভাঙে না, হাই টেম্পারেচারে কেন দেয়, এই জিনিসগুলো বুঝতে হবে। চলে আসে পরের রিয়াকশন। ফসফরাসের সক্রিয়তা যদি আপনি দেখেন, এই নতুন মেয়ে বুঝতে পারতেছো আমার পড়া? নতুন মেয়ে বুঝতে পারো কি জানো নাম? বুশরা। বুশরা নামের একটা আমার ইয়ে ছিল, বুশরা উপমা নামের একটা সিনিয়র ছিল, হেবি সুন্দর ছিল। বদমাইশি করলাম। যাই হোক, আমরা মজা মাস্তি করবো, তোমরা একটু দেখার চেষ্টা করো। আচ্ছা, ফসফরাস, ফসফরাসের যে সক্রিয়তাটা, এটা অনেক সক্রিয় মৌল। ভালো করে বুঝবা, ফসফরাস কি অনেক সক্রিয় মৌল। কারণ আমি কিন্তু অনেক ডিপলি পড়াই, বুঝছো? এই ডিপলি পড়তে গেলে ঝামেলা আছে, আমি প্রত্যেকটা বইয়ের লাইন বুঝাই দেবো তোমাকে। এখন এরা দেখা যায় যে খুব সাধারণ তাপমাত্রায় অক্সিজেনের সাথে রিয়াকশন করে, বায়ুতে স্বতঃস্ফূর্ত ভাবে এরা জলে বলে। এই ফসফরাসকে বলা হয় শত আলো বিকিরণকারী। এইটা বায়ুতে ফসফরাস, জোনাকি পোকার আলোতে থাকে, ফসফরাস থাকে জোনাকি পোকার আলোতে, হ্যাঁ, জোনাকি পোকার আলোতেও এটা থাকে। তো এইটাকে বলা হচ্ছে যে শত আলো বিকিরণকারী, মানে নিজে নিজে আলো বিকিরণ করে। এটা বুঝবা, ঠিক আছে? কথা বুঝতে পারছো? এই কথা না বুঝলে বলবা যে সক্রিয় মৌল এরা দেখা যায় যে বায়ুর সংস্পর্শে এসে জ্বলে। এরা এই যে শত আলো যে বিকিরণকারী কখন হয়, এরা দেখবা বায়ুর সংস্পর্শে আসেই মিলে, বায়ুর সংস্পর্শে আসেই মিলে। এটা বুঝতে হবে, হ্যাঁ। বায়ুর সংস্পর্শে আসলে এরা কি করে, আলো। এটা জোনাকি পোকার মধ্যেও থাকে, দেখা যায়। এটা কিন্তু অনেক বড় উদাহরণ, ঠিক আছে, জোনাকি পোকার। এখন বলতে পারো যে ভাই এদের সক্রিয়তা এত বেশি কেন? বেশি কেন প্রশ্ন অনেক থেকে যায়। তো এর আগে আমি দেখাইছিলাম যে বেশি কেন। ফসফরাস অক্সিজেন তোমার যে বন্ধন আছে, আর ফসফরাস যে বন্ধন আছে, এখানে দেখা যায় যে ফসফরাসের শক্তি অনেক কম, এখানে এনার্জি কম। এটা যদি এনার্জিতে যদি আসি, তাহলে দেখা যায় ফসফরাসের এনার্জি ফসফরাস অক্সিজেনের থেকে অনেক কম। তাহলে এই কম হওয়ার কারণে এটা কিন্তু অনেক বেশি সক্রিয় হয়, তাড়াতাড়ি রিয়াকশন করে, ঠিক আছে, খুবই তাড়াতাড়ি রিয়াকশন করে। দেখা যায় যে P4 যখন অণু থাকে, P4 অণুতে ফসফরাসের মধ্যে তোমার কি থাকে বলো দেখি, যে বন্ডটা থাকে, এইটার এনথালপি হচ্ছে 209 কিলোজুল পার মোল। যেখানে নাইট্রোজেন আমার ট্রিপল বন্ডে ছিল কত, 445 কিলোজুল পার মোল, তাই না? সেখানে দেখো ফসফরাসের আমার মাত্র 209, কত কম, ঠিক আছে? কথা বুঝতে পারছো? যদি বলে নাইট্রোজেনের থেকে ফসফরাসের সক্রিয়তা বেশি কেন, এটা দিবা একটা। তারপরে এদের ফসফরাসের যে অণুটা আছে P4 অণুতে, ফসফরাসের বন্ধন এটা। এরপরে চলে আসি বন্ড অ্যাঙ্গেল। P4 অণুতে
তোমার দেখা যায় ফসফরাসের বন্ধন কোণ আছে হচ্ছে 60 ডিগ্রি, বন্ধন কোণ আছে হচ্ছে 60 ডিগ্রি। ভালো করে বুঝবা, 60 ডিগ্রি। এখন যদি 60 ডিগ্রি আসে P4 অণুতে, ভালো করে বুঝবা, এটা কিন্তু চতুস্থলকীয়। যদি এরকম বন্ধন কোণ থাকতো, P ট্রিপল বন্ড, একটু বোঝার চেষ্টা করো, এখানে P ট্রিপল বন্ড, ট্রিপল বন্ধন থাকলে যে বন্ধন কোণ হতো তার থেকে অনেক কম। যদি P ট্রিপল বন্ড যেটা থাকতো, ভালো করে বুঝবা, P ট্রিপল বন্ড P হইলে 180 ডিগ্রি থাকতো এটা, কিন্তু রিয়েল কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি, কারণ P4 এর কি আকার চতুস্থলকীয়, আমি গতদিন পড়াইছি চতুস্থলকীয়, ভালো করে বুঝবা। তাহলে চতুস্থলকীয় কোণের আকারটা এটা অনেক কম, যখনই কোণের আকারটা কম হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোণের আকারটা কম হচ্ছে, যখন কোণ কম, মনে রাখবা, কোণ যখন কম তখন পীড়নটা অনেক বেশি হবে, 1/p পীড়ন, মানে স্ট্রেসটা কম। ভালো করে বুঝবা। এখন দেখবা যে পীড়ন যদি কম হয় তাহলে কি হবে, স্থিতিশীলতা কম, তাহলে স্থিতিশীলতা কম মানে কি, সক্রিয়তা বেশি, স্থিতিশীলতা কম মানে সক্রিয়তা বেশি। দ্যাটস ওয়াই এখানে দেখবেন যে কোণ যখন, যার একটা কোণের পরিমাণ মানে কম হচ্ছে, রিয়েল যদি আমার এইটা হইতো 180 ডিগ্রি হওয়ার কথা ছিল, যদি আমি ট্রিপল বন্ড দিয়ে করতাম, P ট্রিপল বন্ড 3, আর নাইট্রোজেনের কিন্তু কোণটা অনেক বড়, তাহলে এর পীড়নটা কি, পীড়নটা অনেক বেশি হবে। পীড়ন বেশি হইলে তোমার হচ্ছে স্থিতিশীলতা কম হবে। পীড়ন কি, এটা হচ্ছে ফিজিক্সে আছে, খুব ভালো মতো পড়ে নেবেন, স্ট্রেস যেটাকে বলা হয়। তো এই কয়েকটা কারণে নাইট্রোজেনের থেকে ফসফরাস বেশি সক্রিয়, কি বেশি সক্রিয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলে আসেন, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? দেখেন, চলে আসেন, রিঅ্যাকশন উইথ হাইড্রোজেন। তাহলে দেখেন, নাইট্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন, এটা রিঅ্যাকশন করবেন। যদি বলে ভাইয়া এখনই তো বললেন রিঅ্যাকশন হবে না নাইট্রোজেনের, এটা টেম্পারেচার বাড়াই দিব, কোনো সমস্যা নেই, প্রেসার এবং টেম্পারেচার বাড়াই দিচ্ছি। দেখেন এখানে প্রভাবক থাকবে, মলিবডেনাম অক্সাইড থাকতেছে, দেন এখানে 450 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, আর হচ্ছে 200 এটিএম। দেখো অনেক অনেক প্রেসারাইজড করা হয়েছে, 200 এটিএম, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দেন হচ্ছে আমার 2NH3 আসবে, এটা হচ্ছে আমার গ্যাসিয়াস, এটা হচ্ছে রিঅ্যাকশন আসবে। এটা হচ্ছে দেখা যায় যে হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করতেছে। এছাড়া যদি ফসফরাস রিঅ্যাকশন করে তাহলে ফসফিন উৎপন্ন করে, এটার নাম হচ্ছে ফসফিন। এরপরে যেটা আসবে আর্সেনিকের সাথে আর্সেনিক হাইড্রাইড, এটার নাম হচ্ছে আর্সাইন এক ধরনের গ্যাস, পড়াবো যদি করে পড়াবো, আর্সাইন গ্যাস। এরপরে হচ্ছে স্টিপাইন, অ্যান্টিমনি, SbH2, এটা SbH3, এটার নাম হচ্ছে স্টিবাইন, এগুলা পড়বেন, স্টিবাইন এগুলা গঠন করে, ঠিক আছে। তবে সরাসরি হাইড্রোজেনের সংযোগ নাও হতে পারে, এখানে মনে করেন যে রিঅ্যাকশন হইতেও পারে, ঠিক আছে। যেমন দেখেন এখানে ফসফিন যখন উৎপন্ন করে, ডিরেক্টলি হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন নাও হতে পারে, হইতেও পারে, আবার নাও হতে পারে। যেমন ফসফরাস যদি দেখা যায় পানি এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে, তখনও দেখা যায় ফসফিন গ্যাস উৎপন্ন করে, PH3 প্লাস NaH2, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবেন। এখন আসি NaH2, সোডিয়াম হাইপোফসফাইট, এটার নাম হচ্ছে সোডিয়াম হাইপোফসফাইট।
সোডিয়াম হাইপোফসফাইড। ক্লিয়ার হয়েছে? আমার মনে হয় ক্লিয়ার হয়েছে আপনাদের। আমরা জানি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা তা তো বলতে পারবো না, একটু বলেন ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হলে তো সমস্যা। এটা ক্লিয়ার হয়েছে? এটা জাস্ট ডিরেক্টলি সোডিয়ামের হাইড্রোজেনের সাথে নাও রিঅ্যাকশন করতে পারে, আবার করতেও পারে, কোনো সমস্যা নেই, করলেও করতে পারে, কিন্তু ডিরেক্টলি নাও হইতে পারে, এইভাবেও আসতে পারে। চলে আসেন রিঅ্যাকশন উইথ অক্সিজেন। রিঅ্যাকশন উইথ অক্সিজেন। এখন রিঅ্যাকশন উইথ অক্সিজেন যখন করবেন খুবই ভালো মতো দেখবেন যে নাইট্রোজেন যখন অক্সিজেনের সাথে, একটু আগেই দেখাইলাম, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করতেছে, তখন এখানে 3000 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে নাইট্রোজেন মনোঅক্সাইড গ্যাস। ক্লিয়ার? দেখবেন P4 যখন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে তখন দেখবেন কি তৈরি করে, এখানে P2O5O3 গঠন করে। এটা যদি শ্বেত হয়, ভালো করে বুঝবেন, এটা যদি শ্বেত ফসফরাস হয়, আর যদি এইটাই লোহিত ফসফরাস হয়, লোহিত ফসফরাস যদি হয়, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করবে এবং সেটা তৈরি করবে P2O5। তাহলে P2O5 গঠন করতেছে আমার কি, লোহিত ফসফরাস, এবং এখানে এক্সট্রা পরিমাণে এক্সেস অক্সিজেন দিতে হবে। কথা বুঝতে পারছেন? অনেক বড় বড়, আসলে আপনাদের বইয়ে অনেক কিছু নাই, এগুলা একটু পড়বেন, যেগুলা পড়াচ্ছি সেগুলা পড়বেন। অনেকে অনেক বই পড়েন না, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো পড়লেই হবে। এরপর চলে আসেন রিঅ্যাকশন উইথ হ্যালোজেনস। হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করবেন, খুবই ভালো কথা। P+Cl2 তৈরি আসবে হচ্ছে PCl3। যদি এইটা এক্সেস পরিমাণে দেন, পর্যাপ্ত পরিমাণে যদি এক্সেস দেন, তাহলে এক্সেস যদি দেন তাহলে তৈরি হবে PCl5। এটা তৈরি হবে। আয়োডিনের সাথেও সেম রিঅ্যাকশন হবে, ঠিক আছে, কিন্তু নাইট্রোজেন NCl5 গঠন করতে পারবে না। দ্যাটস ইট, শেষ। নাইট্রোজেন NCl5 গঠন করতে পারবে। কথা বুঝতে পারছেন? নাইট্রোজেন NCl5 গঠন করতে পারবে না। আমার কথা কি বোঝা গেছে? এখন চলে আসি একটা জিনিস, যে দেখা যায় যে এখানে আমরা দুই ধরনের ইয়ে দেখছি, যে এখানে লোন পেয়ার যদি ইলেকট্রন থাকে, ভালো করে বুঝবেন, লোন পেয়ার ইলেকট্রন যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা লুইস পেস। লোন পেয়ার ইলেকট্রন থাকলে সেটাকে বলবো আমরা লুইস পেস। এখন একটু মনে রাখেন, নাইট্রোজেন যখন NH3 গঠন করে তখন এর লোন পেয়ার ইলেকট্রন থাকে, PH3 যখন থাকে এরও লোন পেয়ার ইলেকট্রন থাকে। দুইটাই বেস। হুইচ বেস ইজ স্ট্রং? হুইচ বেস ইজ স্ট্রং? কোনটি স্ট্রং? কোনটি স্ট্রং? আমি আবারও বলি, কোনটি স্ট্রং? দেখেন, এখন এইটা দুইটা দিয়ে ইয়ে করতে পারে, যে তড়িৎ ঋণাত্মকতা আর আকার। আরেকটা হচ্ছে আকার। আপনি এই দুইটা দিয়ে ব্যাখ্যা করে দিতে পারেন, যে তড়িৎ ঋণাত্মকতা আর আকার। তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি? এখানে দেখা যায় যে তড়িৎ ঋণাত্মকতা দেখা যায় যে নাইট্রোজেনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা আমার কত? নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3, এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, এটা হচ্ছে 2.1, এরও হচ্ছে 2.1। তাহলে এদের তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই। এখন তড়িৎ ঋণাত্মকতার যদি পার্থক্য না থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই যে বন্ড পেয়ারটা, সেটা বন্ড পেয়ারটা নিতে অতটাও আগ্রহী থাকবে না।
মানে এই যে ডোনেশন করবে ইজিলি ডোনেট করে দিতে পারবে, তাহলে বড প্যাডটা নিয়ে নিজ দিকে টানা নিয়ে এটা ইজিলি ডোনেট করে দেওয়ার চেষ্টা করতে পারবে। এখন দেখেন এর তরিচিনাত্মকতাটা দিয়ে ব্যাখ্যা করবেন, আকারটা দিয়ে ব্যাখ্যা করবেন। আকারটা দিয়ে কিভাবে ব্যাখ্যা করবেন দেখবেন যে আকারটা দিয়ে যখন ব্যাখ্যা করবেন এখানে নাইট্রোজেনের আকারটা ছোট। নাইট্রোজেনের আকারটা ছোট হওয়ার কারণে এর মধ্যে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি থাকে, তার মানে এই ইলেকট্রনটা ছেড়ে দিতে চাইবে, ঠিক আছে না? চতুর্দিকে ইলেকট্রনটা ছেড়ে দিতে চাইবে, তাড়াতাড়ি ইলেকট্রনটা ছেড়ে দিতে চাইবে। যখনই এই ইলেকট্রনটা ছেড়ে দিতে চাইবে তখনই কি হবে, এ বেশি লুইস বেস প্রপার্টিসটা ফলো করবে। তাহলে নাইট্রোজেনের আকারটা ছোটর কারণে এবং তড়িৎ ঋণাত্মকতা, এই দুইটা দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন কোনটি স্ট্রং, কোনটি স্ট্রং। ক্লিয়ার? কোনটি স্ট্রং ইজিলি করতে পারবেন এটা। আচ্ছা, এখানে আমি একটা ফসফিন দেখাইছি। হ্যাঁ, ফসফিন যেটা দেখাইছি এটা কিন্তু বিজারক, এটা মনে রাখবেন। ফসফিন একটা হচ্ছে বিজারক, কারণ এখানে ধাতুর পরিমাণটা বেশি। ফসফিন কেন বিজারক মনে রাখার বুদ্ধি হচ্ছে, আমি বলছিলাম বিজারক তাদেরকেই ধরবেন যাদের ধাতুর পরিমাণটা বেশি। আর আমার যখন মানে রুলস ছিল যে হাইড্রোজেন এবং কার্বনকে আমরা ধাতু ধরেই বের করব, তার মানে এখানে দেখতে পারবেন যে অবশ্যই ফসফরাস থেকে হাইড্রোজেনটা বেশি। এটুকু মনে হয় বুঝতে পারছেন। আচ্ছা, চলে আসো, আরো কয়েকটা জিনিস থাকবে। পড়াইলে তো অনেক কিছুই পড়ানো যায়। আচ্ছা, মনে রাখিয়েন যে নাইট্রোজেনটা হচ্ছে গ্যাসিয়াস, ষষ্ঠ ব্যক্তিকে, আর P4টা হচ্ছে সলিড। কেন? এনিওয়ান বলতে পারবেন? এনিওয়ান বলেন তো, কোনো কারণ আছে এখানে? এনিওয়ান বলেন বলেন। আপনারা কিছুই পারেন, দাদা। সহজ কথা, নাইট্রোজেন একটা গ্যাসিয়াস পদার্থ, খুবই ভালো কথা। এবং নাইট্রোজেনটা দেখা যায় যে নাইট্রোজেনের মধ্যে একটা হচ্ছে উইক ভ্যান্ডার ওয়ালস বল থাকে, উইক ভ্যান্ডার ওয়ালস বল থাকবে, ফোর্স থাকবে। এখন এইটার মধ্যে ভাইয়া P4 কি? P4 এর আকারটা দেখো, ফসফরাস এরকম হয়। ফসফরাস আকার এটা চতুস্তলকীয় কাঠামো। এই আকারটা তো একটু হইলেও বড়, মানে বৃহৎ আকার কাঠামো, বৃহৎ কাঠামো। যদি বৃহৎ কাঠামো হয়েই থাকে, ভালো করে বুঝো এটা কি অনেক বৃহৎ কাঠামো। তাহলে যদি বৃহৎ কাঠামো হয়েই থাকে তাহলে এখানে ভ্যান্ডার ওয়ালস বলটা কি স্ট্রং থাকবে, অ্যাটলিস্ট এর মতো থাকবে না। এখানে দেখা যায় যে ভ্যান্ডার ওয়ালস যে বলটা থাকে এটা বেশ দৃঢ় হয়, এখানে হচ্ছে স্ট্রং ভ্যান্ডার ওয়ালস বল কাজ করে। যদিও এই ভ্যান্ডার ওয়ালস বলটাই নিজেই উইক বল, ভ্যান্ডার ওয়ালস ফোর্স কাজ করে, ফোর্স কাজ করে। তো দেখা যায় এই উইক ভ্যান্ডার ওয়ালস বলটা এখানে কাজ করে, আর এখানে হচ্ছে বৃহৎ কাঠামো হওয়ার কারণে এই জায়গার যে ভ্যান্ডার ওয়ালস বলটা এটা হচ্ছে এর থেকেও স্ট্রং হয়, নাইট্রোজেনের থেকে এটাই স্ট্রং হয়। দ্যাটস ওয়াই এখানে P4 হচ্ছে সলিড আর N2 হচ্ছে এখানে গ্যাস। কথা বুঝতে পারছো? P4 হচ্ছে সলিড, N4 হচ্ছে গ্যাস। কথা মনে হয় বুঝতে পারছো? যে ষষ্ঠ ব্যক্তি আসছিল, কে যে আসছিল জানি না, যদি আমার স্টুডেন্ট হয়ে থাকে তোমাদেরকে লাল সালাম, ঠিক আছে? প্রিয় চলে আসো। নাইট্রোজেনের অণু N2 আকারে থাকে, বাট ফসফরাসের অণু P4 আকারে থাকে কেন? বলতে পারবেন?
বলতে পারবেন? কেউ পারে না, দাদার দল সব। দেখো নাইট্রোজেনের আকারটা ছোট, ভালো করে বুঝবো, নাইট্রোজেনের আকারটা ছোট। আকার ছোট হওয়ার কারণে একটু বোঝার চেষ্টা করবা, আকার ছোট হওয়ার কারণে এই দুইটা নাইট্রোজেন মনে করো এই একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন, এই নাইট্রোজেন এদের নিউক্লিয়াস বরাবর, এইখানে বুঝবা এই নিউক্লিয়াস বরাবর, এদের নিউক্লিয়াস বরাবর, আকারটা ছোট হওয়ার কারণে এদের নিউক্লিয়াস বরাবর, একটু ঠান্ডা মাথায় বুঝো, এদের নিউক্লিয়াস বরাবর দেখো এদের নিউক্লিয়াসের সংযোগকারী অক্ষরেখা বরাবর ইলেকট্রন মেক শেয়ার করে দুই তিনটা পিপাই বন্ড গঠন করে, পিপাই বন্ড গঠন করে, ঠিক আছে। ফলে নাইট্রোজেন যেটা গঠন করে সেটা হচ্ছে এন ট্রিপল বন্ড এন, এটা গঠন করে, এন ট্রিপল বন্ড এন, এটা গঠন করে, এন ট্রিপল বন্ড এন গঠন করে। কথা বুঝতে পেরেছো? এখানে তিনটা পিপাই ভাই, তিনটা পিপাই বন্ড গঠন করে কিভাবে দেখান? দেখেন নাইট্রোজেনে কি 2s2 2px1 2py1 2pz1, এটা মনে করো একটা নাইট্রোজেনের জন্য। আমি যদি নাইট্রোজেন দ্বিতীয় নাম্বার, এটা 2 নাম্বার নাইট্রোজেন, এটা 1 নাম্বার নাইট্রোজেনের জন্য যদি আমি করি, তাহলে দেখো এইখানে আরেকটা ইলেকট্রন যাবে, এইখানে আরেকটা ইলেকট্রন যাবে, এখানে আরেকটা ইলেকট্রন যাবে, তার মানে এই জায়গাটাতে আরেকটা ইলেকট্রন যাচ্ছে আমার। এইখানে আমার টোটাল তাহলে তিনটা 3 পিপাই বন্ড গঠন হচ্ছে, কারণ পি এর সাথে পাই বন্ড গঠন করতেছে, পিপাই বন্ড গঠন করবে, এই জন্য দেখা যায় এটা হচ্ছে দ্বিপরমাণু। এখন এর আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতাও কম, সরি তড়িৎ ঋণাত্মকতা বেশি। ঠিক আছে, এখন ভাইয়া এটা কেন গঠন হইলো পিপাই গণ? এটা পিপাই গঠন হয়েছে ওই কাজে একটাই, অষ্টক পূরণের জন্য। আমার কথাগুলো বুঝবা, তাতেই হবে। এখন চলে আসি যে ভাইয়া ফসফরাস P4 তাহলে কেন থাকে? ফসফরাসের আকারটা বড়, আকার বড় হওয়ার কারণে দেখা যায় যে তড়িৎ ঋণাত্মকতা কম, ইলেকট্রনের উপর আকর্ষণ বলটাও দুর্বল থাকে। তাহলে বহির স্তরে ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা কম থাকে নিউক্লিয়াসে, ঠিক আছে, আকারটা যেহেতু বড়। এখন দেখা যায় তাহলে এটা করে কি, এরকম সে গঠন করতে পারে না। কেন পারে না? কারণ তাদের কি আকারটা বড়, অ্যাট্রাকশন কম, নিউক্লিয়াস বরাবর ইলেকট্রন মেক শেয়ার করতে পারে না, কারণ হচ্ছে নিউক্লিয়াসের সাথে যে ওদের যে ইলেকট্রনের অ্যাট্রাকশন, সেই ইলেকট্রনের অ্যাট্রাকশনটা কম। আমার কথাগুলো বুঝবা, তাহলে অ্যাট্রাকশনটা কম এবং আকারটা বড় হওয়ার কারণে এরা পি ট্রিপল বন্ড পি গঠন করতে পারে না। তখন এরা করে কি জানো? এরা হচ্ছে ত্রিমাত্রিক কাঠামো গঠন করে, এই আমি যা বলতেছি সেগুলো কিন্তু খাতায় লিখতে হবে তোমাকে, তাহলেই তোমার নোট হয়ে যাবে। তাহলে এরা ত্রিমাত্রিক কাঠামো অবস্থান করতেছে, করে এরা দেখবা পি গঠন করতেছে, যেটা হচ্ছে সিগমা বন্ড যুক্ত হয়, সিগমা বন্ডে যুক্ত হচ্ছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আসতেছি। দেখো তাহলে এরা সিগমা বন্ডে গঠন করে, ঠিক আছে, সিগমা বন্ড গঠন করতেছে, খুবই ভালো কথা। তাহলে সিগমা বন্ড যদি গঠন করে তখন অণুটা হয় চতুস্থলকীয়, তখন এরকম একটা বন্ড গঠন করে তারা। আমি কি কথা বুঝাইতে পারছি? যে P4টা কেন গঠন হয়, P4 কেন গঠন হইলো, এরকম গঠন হইল না কেন? এইটা গঠন হওয়ার না কারণ হচ্ছে আকার বড়, ফলে নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন কম, নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশনটা